বিয়ের ভরা মজলিসে আমার স্বামী আমাকে চর বসিয়ে দিল। আমার স্বামী চর মারাতে সবাই আমার দিকে তাকিয়ে রইল। অপমানে সারা শরীর আমার ঠান্ডা হয়ে গেল। তারপরও ভদ্রতার খাতিরে আমি দাঁড়িয়ে রইলাম। থরথর করে আমার সারা শরীর কাঁপছিল। আমার স্বামী হয়তো আমাকে থাপ্পড়টা মেরে নিজেকে বীর পুরুষ মনে করছে। এক মুহূর্ত আমার সেখানে আর থাকতে ইচ্ছা করছিল না, তাই আমি রুমে চলে আসলাম। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আমার পিছু পিছু আমার ননদ রেশমি, মানে যার বিয়ে হচ্ছে, সে আমার কাছে আসলো। দরজার কাছে এসে সে দরজার ধাক্কাধাক্কি করতে লাগলো আর বলল, ভাবি খোলো খোলো বলছি, আমি তোমার ননদ রেশমি। আমি তার ডাকে কোনো সাড়া না দিয়ে কান্নাকাটি শুরু করলাম। আমার স্বামী প্রায় সময় নিজেকে পুরুষ দাবি করতে গিয়ে আমাকে মারধর করে। শাসনের নামে সে যখন আমার গায়ে হাত তুলে, দোষ জারি হোক আমার কিংবা তার, সমাধান একটাই, কষিয়ে আমার গালে চর বসিয়ে দেওয়া। যেমনটা আজকেও সে আমাকে মেরেছে সবার সামনে। আজ আমার ননদের বিয়ে, আর একটু পরে বরযাত্রী আসবে, তাই আমি আর কিছু ভাবি সহ আমার ননদকে সাজাচ্ছিলাম। ড্রয়িং রুমে বসে পাত্রের বাড়ি থেকে পাঠানো গহনাগুলো ননদকে পরিয়ে দিচ্ছিলাম। এক পাশের সোফায় বসেছিল আমার স্বামী এবং তার বন্ধুরা, আর অন্য পাশের সোফায় বসেছিল দুইজন অতিথি, যে যার মতো কথায় ব্যস্ত ছিল। এমন সময় আমার এক ভাবি বলল, ভাবি কানের দুল আরেকটি কই? এখানে তো একটি কানের দুল। আমি বললাম, সব গহনা তো ওখানেই ছিল, একটু খুঁজে দেখো ভাবি, ঠিকই পাবে। ভাবি সমস্ত গহনা তন্ন তন্ন করে খুঁজেও আরেকটি কানের দুল কোনোভাবেই পেল না। এমন সময় আমার স্বামী আমার ভাবিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাবি, আপনি এভাবে কি খুঁজছেন? ভাবি বলল, রেশমির কানের দুল একটা পেয়েছি, কিন্তু আরেকটি খুঁজে পাচ্ছি না। আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো, স্বপ্না কানের দুল কই? আমি বললাম, পাত্রের বাড়ি থেকে যেভাবে স্বর্ণগুলো রেখে দিয়েছিল, আমি তো সেভাবেই রেখে দিয়েছিলাম, আরেকটি কানের দুল কোথায় যাবে? তখন আমার স্বামী উত্তেজিত হয়ে বলল, সামান্য কয়টি গহনাগুলো তুমি সামলিয়ে রাখতে পারো না? পারোটা কি, শুধু খাওয়া আর ঘুমানো? সবার সামনে আমাকে এভাবে অপমান করাতে আমি একটু লজ্জা বোধ করলাম। হুট করে আমার মাথাটা একটু গরম হয়ে যাওয়াতে আমি বললাম, বিয়ে বাড়ি বলে কথা, কদিন ধরে প্রচুর কাজের চাপ ছিল, আর সব কাজগুলো তো আমি একা হাতেই সামলাচ্ছি। শাশুড়ি মাকে বলেছিলাম গহনাগুলো আমার কাছে না দিয়ে তার কাছে রাখতে। ওনারও একটাই কথা, গহনাগুলো যেন আমি আমার কাছে রেখে দিই। এখন আমি গহনাগুলো খুঁজবো নাকি মেহমান সামলাবো? এ কথা বলে আমি আর কিছু বলতে পারিনি। আর ঠিক তখনই আমার স্বামী আমার দুই গালে দুটি থাপ্পড় মারলো। আজকে কি এতগুলো মানুষের সামনেও আমাকে থাপ্পড় না দিয়ে পারতো না? সব জায়গায় কেন স্বামীর অধিকার খাটাতে হবে? স্বামী হয়েছে বলে কি সে আমাকে যখন তখন অপমান করবে? আমি যখন আমার রুমে বসে এসব কথা ভাবছিলাম আর কাঁদতেছিলাম, তখন আমার ননদ দরজার সামনে এসে আমার দরজা ধাক্কাতেই ছিল, আর আমাকে একভাবে একটা কথাই বলে যাচ্ছিল যে, ভাবি তাড়াতাড়ি দরজা খোলো, আর বলতেছিল যে, ভাবি কিছুক্ষণ পরে বরপক্ষের লোক বাড়িতে চলে আসবে, তুমি এভাবে ঘরের দরজা বন্ধ করে থেকো না। দরজা খুলছি না বলে আমার ননদ আমার শাশুড়িকে ডাকতে গেল। আমার শ্বশুর শাশুড়ি ওনাদের রুমে বসে তখন বিয়ের আলোচনা করছিল। আমার ননদ গিয়ে বলল, মা ভাবি রাগ করে ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে। আমার শ্বশুর শাশুড়ি অবাক হয়ে বলল যে, কেন, ঘরের দরজা বন্ধ করে বসে আছে কেন? তখন আমার ননদ বলল, মা ভাইয়া ভাবিকে চর মেরেছে। শাশুড়ি বলল, তোর ভাইয়া শুধু শুধু বৌমাকে চর মারলো কেন? শ্বশুর তখন বলে উঠলো, তোমার এই ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না, কথায় কথায় বউটাকে চর মারা এটা আবার কোন ধরনের অভ্যাস? ননদ বলল, ছেলের বাড়ি থেকে পাঠানো একটি গহনা ভাবি খুঁজে পাচ্ছে না, আর এই নিয়ে তর্কাতর্কি হওয়াতে ভাইয়া ভাবিকে চর মেরেছে। ভাবি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এ কথা শুনে শাশুড়ি আর ননদ আমার দরজার দিকে আবার আসলো। শাশুড়ি মা আমার দরজার কাছে এসে আবার দরজা ধাক্কা দিতে লাগলো আর বলল, বৌমা দরজা খুলো। শাশুড়ি মায়ের কথা শুনলেও আমার দরজা খুলতে খুব একটা ইচ্ছা করছিল না, কিন্তু সে তো মুরব্বী মানুষ, সে যেহেতু এসে আমার দরজার কাছে ডাকতেছে, তাই আমি আর দরজা না খুলে থাকতে পারলাম না, তাই দরজাটা খুলে দিলাম। শাশুড়ি মা রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে বলল, মা জানো তো তোমার স্বামী কেমন, ওর ব্যবহারে তুমি কষ্ট নিও না। আমিও তখন শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম আর বললাম, মা আমিও তো একটা মানুষ, আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে। আপনার ছেলে যখন তখন আমার গায়ে এভাবে হাত তোলে, আমি ওর বউ বলে কি এতটাই পচে গেছি? শাশুড়ি মা তখন বলল, মা রে, পুরুষ মানুষগুলো এরকমই, ওদের সমস্ত রাগের প্রমোশনের জায়গায় হচ্ছে ঘরের বউ। আমি বললাম, মা ঘর ভর্তি মেহমান, আমি কোন দিকটা সামলাবো? শাশুড়ি মা বলল, আচ্ছা ঠিক আছে মা, তোমার এত টেনশন করা লাগবে না, দরকার পড়লে আমার গয়না দিয়ে আজকে আমি সবকিছু মেনটেন করবো, এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করা যাবে, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শাশুড়ি মা বলল, আর কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে, যা হওয়ার হয়েছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হও। তারপরে শাশুড়ি রুম থেকে বের হয়ে চলে গেল। শ্বশুর ফোনে খবরাখবর নিচ্ছিল যে কতক্ষণের মধ্যে বরযাত্রী এখানে আসবে। এরপর শ্বশুর ফোনটা রেখে দেওয়াতে শাশুড়ি মা বলল, একটু খাট থেকে সরতো, বিছানাটা একটু গুছিয়ে দিই। তারপরে বিছানাটা গুছিয়ে বেডশিটটা ঠিক করতে গিয়ে দেখলেন সে হারানো কানের দুলটা হাতে নিয়ে উনি ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। আমার স্বামী তখন বন্ধুদের সাথে বসে কথা বলছিলেন। এমন সময় আমার শাশুড়ি স্বামীকে এসে বলল, দেখতো এই কানের দুলটাই সে হারানো কানের দুল কিনা? আমার স্বামী তখন কানের দুলটা হাতে নিয়ে দেখতে লাগলো। পাশ থেকে আমার ননদ বলতে লাগলো, হ্যাঁ ভাইয়া এই কানের দুলটাই তো। আমার স্বামী তখন শাশুড়িকে বলতে লাগলো যে, তুমি এই কানের দুল কোথায় পেলে? শাশুড়ি মা বলল, আমার রুমে। গতকাল যখন পাত্রপক্ষ থেকে গহনাগুলো পাঠিয়েছিল, বৌমা আমাদের রুমে গহনাগুলো আমাদেরকে দেখাতে নিয়ে এসেছিল, তখন তোর বাবা আর আমি গহনাগুলো দেখছিলাম, হয়তো আমাদের অগোচরে কানের দুলটা বিছানার নিচে পড়ে গিয়েছিল। শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার ননদ বলল, ভাইয়া কানের দুলটার জন্য তুমি শুধু শুধু ভাবিকে মেরেছো, ভাবি কিন্তু মনে মনে অনেক কষ্ট পেয়েছে। আমার স্বামীর বন্ধু বলল, এই মুহূর্তে তোর ভাবির কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। শাশুড়িও বলে উঠলো যে, হ্যাঁ ওরা সবাই ঠিকই বলেছে, তুই যা বৌমার কাছে, বেচারি অনেক কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত আমার স্বামী আমার কাছে সরি বলার জন্য রুমে চলে আসলো। আমি তখনও বিছানার উপরে বসে কাঁদতেছিলাম, কারণ অন্য সময়ের অপমানটা মেনে নিতে পারলেও আজকের অপমানটা আমার কলিজায় লেগেছে। এমন সময় দেখলাম আমার স্বামী অপর
অপরাধীর মতো আমার পাশে এসে দাঁড়ালো। আমি তাকে দেখে মুখ ঘুরিয়ে নিলাম। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, সরি, আসলে আমার সেই সময়টা তোমার সাথে ওই রকম আচরণ করাটা ঠিক হয়নি, কিন্তু আমি শুধু শুধু তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চেঁচিয়ে বলে উঠলাম, তোমরা পুরুষেরা তো এমনই, ভরা বাড়ির মানুষের সামনে তোমাকে যদি আমি ওরকম ভাবে একটা চড় দিতাম তাহলে কেমন লাগতো। তারপর আমার সামনে আমার হাতটা ধরে বারবার আমার কাছে ক্ষমা চাইলো আর বলল, এমন ভুল আমি আর জীবনেও করব না। আর আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করলাম সেই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নাই, এটা সম্পূর্ণই একটি কাল্পনিক গল্প।